দর্শক আপনাদের স্বাগত আমাদের হাতিল প্রেজেন্টস টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের শীর্ষ দুটি ঋণ গ্রহীতা গ্রুপ বেক্সিমকো এবং এসালম গ্রুপ, তারা এখন শীর্ষ খেলাপিতে পরিণত হয়েছে। এর ফলে ব্যাংকিং সেক্টরে কী ধরনের সংকট তৈরি হবে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটি নিয়ে একটি রিপোর্ট করেছি, এই রিপোর্টটির সঙ্গে আমার সঙ্গে রিপোর্টটি করেছে আমি এবং সাখাওয়াত প্রিন্স। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এখানে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি টপ 10 ঋণ খেলাপিদের তালিকা তৈরি করেছে। এটি গত বছরের সেপ্টেম্বরের লোনের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করা হয়েছে। এই তালিকায় আমরা দেখতে পাই যে প্রথমবারের মতো বেক্সিমকো এবং এসালম গ্রুপ ডিফল্টারের তালিকায় আসলো। সেখানে বেক্সিমকো 1 নাম্বার ডিফল্টার এবং এসালম গ্রুপ দ্বিতীয় শীর্ষ ডিফল্টার। তো আমরা কিন্তু এর আগে গত 15 বছরে এসালম গ্রুপকে আমরা কখনো দেখিনি ডিফল্ট লিস্টে, এবং আসলে এসালম গ্রুপের রাইজই হয়েছে, উত্থানই হয়েছে গত 15 বছরে। আর বেক্সিমকো গ্রুপ যদি বলি, আমরা বেক্সিমকো গ্রুপ যখন আওয়ামী লীগ সরকার প্রথম টার্মে 2009 সালে ক্ষমতায় আসে, তখনও কিন্তু বেক্সিমকো গ্রুপ টপ ডিফল্টার লিস্টে ছিল এবং টপ ডিফল্টার হিসেবেই তালিকাভুক্ত ছিল। এরপর সেই সময় হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বেক্সিমকো গ্রুপকে আমরা দেখেছি যে এর যে ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তিনি তখনকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার হন, এবং এরপর থেকে গত 15 বছরে কিন্তু আমরা তাকে আর ডিফল্টারের তালিকায় দেখিনি। এরপর এই সরকার পতনের পর এখন এই দুটি গ্রুপ থেকে ব্যাংকগুলো এখন টাকা, যে লোনের টাকা, সেটি রিকভার করতে পারছে না, যে কারণে এখন তারা আবার প্রথমবারের মতো ডিফল্টারের তালিকায় এই দুটি গ্রুপকে আবার দেখা যাচ্ছে এবং শীর্ষ ঋণ খেলাপি হিসেবে দেখা যাচ্ছে। তো এটি আসলে ব্যাংকিং সেক্টরের সংকটটা কি সেটি যদি আমরা দেখি, যে ভলিউমের কারণে এই দুটি গ্রুপ তারা ব্যাংকিং সেক্টরের 15%-এর বেশি লোন এই শুধু দুটি গ্রুপের কাছে আছে। এবং এই দুটি গ্রুপের আমরা দেখতে পাই বেক্সিমকোর আছে 50,000 কোটি টাকা লোন এবং এসালম গ্রুপের আছে 2 লক্ষ কোটি টাকা লোন। এই 2.5 লক্ষ কোটি টাকা লোন এই দুটি গ্রুপের কাছে আছে। এবং আমরা দেখি বেক্সিমকো গ্রুপ 23,000 কোটি টাকা অলরেডি ডিফল্ট করেছে এবং এসালম গ্রুপ 11,000 কোটি টাকা ডিফল্ট করেছে। তো এটি কিন্তু গত বছরের সেপ্টেম্বর বেসিসে করা হয়েছে। সো আমরা এখন পর্যন্ত কিন্তু ব্যাংকগুলোর সঙ্গে লেটেস্ট যখন কথা বলে দেখেছি, তারা কিন্তু তাদের কাছ থেকে কোনো পেমেন্ট পাচ্ছে না বা কোনো কোঅপারেশন পাচ্ছে না। এর ফলে যদি তাহলে সেই অনুযায়ী দেখা যায় যে আসলে পুরো লোনই ডিফল্ট হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত সেপ্টেম্বর বেসিসে 34,000 কোটি টাকা এই দুটি গ্রুপের ডিফল্ট লোন দেখানো হচ্ছে। কিন্তু তারা যদি পেমেন্ট না করে তাহলে কিন্তু আলটিমেটলি পুরো লোনটাই ডিফল্ট হয়ে যাবে। যদি তাই হয় তাহলে এই 2.5 লক্ষ কোটি টাকা, যেটি পুরো ব্যাংকিং সেক্টরের 15%-এর বেশি আসলে তাদের লোন, সেটি যদি ডিফল্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই মুহূর্তে যে ডিফল্ট লোন আছে প্রায় আমরা দেখতে পাই যে 16-17%, সেটি কিন্তু 30%-এর দিকে চলে যাবে। তো সেটা ব্যাংকিং সেক্টরের জন্য একটি বড় সংকট তৈরি করবে, কারণ প্রায় এই যে 10টি তালিকা করা হয়েছে, এই দুটি গ্রুপ ছাড়াও আরও যে 10টি ডিফল্টারের তালিকা, তারা প্রায় 20টি ব্যাংক থেকে লোন নিয়েছে এবং সেই লোনগুলো ডিফল্ট হয়েছে। ফলে এই ব্যাংকগুলো কিন্তু এখন ক্রাইসিসে পড়বে, যে তাদের লিকুইডিটি ক্রাইসিস হবে, তাদের ক্যাপিটাল ইরোশন হবে, ফলে লোন দেওয়ার ক্যাপাসিটি কমে যাবে, অনেক ব্যাংক হয়তো ডিপোজিটের টাকা ফেরত দিতে পারবে না। এই ধরনের সংকটগুলো এখন তৈরি হবে। এবং আপনারা জানেন যে বেক্সিমকো গ্রুপের অলরেডি 32টি কোম্পানিকে, ফ্যাক্টরিকে সেল করে দিয়ে তার টাকা রিকভারের জন্য চেষ্টা করছে। বেক্সিমকো গ্রুপের যে ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এখন জেলে, এবং এসালম গ্রুপের যে চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। এসালম গ্রুপের শুধু ইসলামী ব্যাংক থেকেই রয়েছে 1 লাখ কোটি টাকা লোন। এবং আমরা যখন ইসলামী ব্যাংকের সঙ্গে কথা বলে জানতে চেয়েছি যে তারা আসলে তাদের সঙ্গে কোঅপারেট করতে পারছে কি না, তারা জানিয়েছে যে এসালম গ্রুপের সঙ্গে কাছ থেকে তারা কোনো পেমেন্ট পাচ্ছে না এবং তারা এই লোনটি রিকভার করা যাবে কিনা এটি নিয়ে আশঙ্কায় রয়েছে। এ কারণে এসালম গ্রুপের যেই শেয়ার আছে ইসলামী ব্যাংকে, সেটি তারা কিভাবে সেল করে টাকা উদ্ধার করা যায় সেই চেষ্টা করছে। তার মানে এই বড় অঙ্কের একটি লোন যখন এই ইন্ডাস্ট্রিতে 2.5 লক্ষ কোটি টাকার লোন যদি ইন্ডাস্ট্রিতে ডিফল্ট হয়ে যায়, তাহলে অনেক ব্যাংকই আসলে লোন দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলবে। এবং আমরা যদি দেখি যে
এবং আমরা অলরেডি জানি যে এসিসি বিএফআই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা যেটি আইডেন্টিফাই করেছে যে এসালম গ্রুপ প্রায় 93,000 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে বিভিন্ন ব্যাংক থেকে। তো এই টাকাগুলো এখন যেহেতু ডিফল্টে পরিণত হচ্ছে, সেটি ব্যাংকিং সেক্টরে একটি বড় ধরনের সংকট তৈরি করবে। এবং আমরা দেখতে পাই যে জনতা এবং সোনালী ব্যাংকে এই যে ডিফল্ট লোন, এই বড় গ্রুপগুলোর এটার বড় একটি অঙ্ক জনতা এবং সোনালী ব্যাংকে রয়েছে। ফলে এই স্টেট ওন ব্যাংকগুলো আমরা দেখতে পাই যে তারা যখন এই বড় বড় গ্রুপগুলো থেকে টাকা উদ্ধার করতে না পারে, তখন তাদের ক্যাপিটাল ইরেশন হয় এবং সেই ক্যাপিটাল তখন এই ব্যাংকগুলোকে অপারেশনে রাখার জন্য সরকার থেকে কিন্তু তাদের ক্যাপিটাল ইনজেক্ট করা হয়। অর্থাৎ ট্যাক্সের যে টাকা, আমরা যে টাকাগুলো সরকারকে দেই, সেই টাকা আসলে আবার এই ব্যাংকে দিয়ে অপারেশনে রাখা হয়। আসলে আমাদের টাকা আসলে আলটিমেটলি ডিফল্টারদের পকেটে চলে যায়। এটি হচ্ছে মানে যে কারণে আমরা যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকায় যে দেশের উন্নয়ন হওয়ার কথা, সেটি না হয়ে আসলে এই যে লিকিংগুলো হচ্ছে, সেই লিকিংগুলোতে টাকাগুলো চলে যায়। যে কারণে আমরা ট্যাক্স দেই ঠিকই, কিন্তু আমরা এখান থেকে কোনো সার্ভিস পাই না সরকারের কাছ থেকে। তো আমরা যদি দেখি যে এই 10টি ডিফল্টারের মধ্যে 7টি ডিফল্টারই রয়েছে জনতা ব্যাংকের সঙ্গে। 7টি এই যে বিজনেস গ্রুপ যারা খেলাপি হয়েছে, তারা জনতা ব্যাংকের সঙ্গে রয়েছে। এবং আমরা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী তৃতীয় শীর্ষ যে খেলাপি গ্রুপ, সেটি হলো অ্যাননটেক্স গ্রুপ। সেটি জনতা ব্যাংকের সঙ্গে প্রায় 8,000 কোটি টাকা তাদের খেলাপি রয়েছে। এছাড়া অন্যান্য যে গ্রুপগুলো এই 10টির মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে মাইশা গ্রুপ, এফএমসি, ক্রিসেন্ট গ্রুপ, রতনপুর গ্রুপ, জাকিয়া কটন টেক্সটাইল, রিমেক্স গ্রুপ এবং রাঙ্কা গ্রুপ। এবং এই সবগুলো গ্রুপই কিন্তু বিভিন্ন স্ক্যামের সঙ্গে, ব্যাংকিং স্ক্যামের সঙ্গে জড়িত এবং এগুলোই এখন আসলে ডিফল্ট হয়ে গেছে। এবং আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি স্টেটমেন্ট দিয়েছিলেন একটি বিদেশি পত্রিকাকে, যেখানে তিনি বলেছেন যে $17 বিলিয়ন ব্যাংকিং সেক্টর থেকে আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে $10 বিলিয়ন আসলে এসালম গ্রুপ একাই নিয়েছে। এটি আমরা বলছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্টেটমেন্ট থেকে। তো এটি হলো সিচুয়েশন আসলে যখন এটাকে বলে যে লোন কনসেন্ট্রেশন, অর্থাৎ আপনি কয়েকটি বিগ গ্রুপের কাছে ব্যাংকগুলো যখন সকলেই, আমরা দেখতাম আগে যে একটা ট্রেন্ড ছিল যে বিগ গ্রুপের কাছে সবাই তেলা মাথায় তেল দিতে লোন দেওয়ার জন্য দৌড়াতো, তারা ছোট ছোট এন্টারপ্রেনারদের কিন্তু লোন দিতে চাইতো না, কারণ সেখান থেকে রিকভারি কস্টটা বেশি, সার্ভিসিং কস্টটা বেশি, প্রফিট কম, যে কারণে ব্যাংকগুলো বিগ গ্রুপের কাছে যেত। কিন্তু যেটা রিস্ক ফ্যাক্টর সবসময় বাংলাদেশ ব্যাংক তাদের স্ট্রেস টেস্টিং রিপোর্টে বলতো যে এই লোন কনসেন্ট্রেশন হওয়ার কারণে কোনো একটি গ্রুপ, বড় গ্রুপ যদি ফেল করে, তাহলে কিন্তু বেশ কয়েকটি ব্যাংক তখন ট্রাবলে পড়ে যায়, তাদের ক্যাপিটাল ইরোশন হয়। বাট এই জিনিসগুলো আসলে গত 15 বছরে ইগনোর করা হয়েছে, কোনো নতুন এন্টারপ্রেনার তৈরি করা হয়নি। ছোট ছোট স্মল এন্টারপ্রেনার তারা কিন্তু ব্যাংকে গেলে টাকা পান না, তারা সকলেই শুধু বিগ গ্রুপগুলো, ইনফ্লুয়েন্সিয়াল যারা প্রভাবশালী ব্যবসায়ী, তাদের কাছে টাকার জন্য যান, যেটার ফল এখন আসলে ব্যাংকিং সেক্টর ভোগ করছে। তো এটা শুধু যে ব্যাংকিং সেক্টরে ক্রাইসিস তৈরি করছে তা না, সাধারণ মানুষের টাকাও ঝুঁকির মধ্যে ফেলেছে। তো এই হলো আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।